ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ হাজির হয়ে গেছি কিভাবে বাড়িতে বসেই এগলেস প্লাম কেকের রেসিপি বানিয়ে ফেলতে পারবেন সেই নিয়ে। খুব অল্প কিছু উপকরণ এবং ঘরোয়া পদ্ধতি স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনার প্লাম কেকটাও সবার প্রশংসা পাচ্ছে। আর বিশেষ কোনো দিনে নিজের তৈরি কোনো কিছু মানুষকে খাওয়াতে পারার আনন্দটা তো অন্যরকম। তাই স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টাকে ফলো করুন, আপনারাও কিন্তু এইরকমই স্পঞ্জি কেক নিজেরাই বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন। আর দোকান থেকে কিনে আনার ঝামেলা একেবারেই নেই। কিভাবে বানাবেন চলুন তাহলে সেটাই এবার আপনাদের সাথে ভাগ করে নিই। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আপনাদের সকলের কাছে। প্রথমেই জানাই কি কি উপকরণ লাগছে আমাদের এই কেকটা তৈরি করতে। আমি কমলা লেবুর রসের মধ্যেই টুটি ফুটিটা আধ ঘন্টা আগেই ভিজিয়ে দিয়েছিলাম। তার সাথে কেটে নিয়েছিলাম কিছু কাজু, কিছু কিশমিশ এবং কিছু আমন্ড। অনেকেই ভাবেন মেজারিং কাপ ছাড়া কিভাবে কেক বানাবেন। আজকে তাদের জন্য কিন্তু এই কেক বানানোটা। আমি কিন্তু আমার এই কাপটা দিয়েই আজ সমস্ত মেজার করে কেকটা বানাবো। আর এই কাপেরই প্রায় 1 কাপ মতো নিয়ে নিয়েছিলাম জাল দেওয়া দুধ, কিন্তু দুধটা গরম ছিল না। আর এই কাপেরই 1/2 কাপ মতো নিয়ে নিয়েছিলাম মেল্টেড বাটার। আপনারা চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আর লেগেছে গুঁড়ো করে নেওয়া চিনি, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, আমুল দুধ আর একটা টেবিল চামচ, যেটা দিয়ে কিন্তু আমরা ভ্যানিলা এসেন্স বা বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দেব। তাই চলুন কতটা কি পরিমাণ লাগছে সেটা ভিডিওটা চলাকালীনই আপনাদের জানিয়ে দেব। এবারে একটা পাত্র নিয়ে নিতে হবে। সেই পাত্রটার মধ্যে কিন্তু আমরা কেকের যে মিক্সচারটা সেটা তৈরি করব। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে দুধটা মেজার করে রেখেছিলাম সেই দুধটা। এরপর দিয়ে দেব 1.5 কাপ মতন চিনির গুঁড়ো আর সাথে 1/2 কাপ মেল্টেড বাটার। এরপর এই 3টে মিশ্রণকে ভালো করে কিন্তু আমরা একটা চামচ বা যদি আপনাদের কাছে অন্য কোনো উপকরণ থাকে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এই 3টে জিনিস ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেব কিন্তু ভ্যানিলা এসেন্স। আমি এখানে দিয়েছিলাম 1.5 চামচ মতো ভ্যানিলা এসেন্স। তার বেশি না দেওয়াই ভালো। অতিরিক্ত গন্ধ হয়ে গেলে কেকটার যে নিজস্ব একটা ফ্লেভার থাকবে সেটা কিন্তু আর পাওয়া যাবে না। ভ্যানিলা এসেন্সটাকে অ্যাড করার পরে আরও 2 থেকে 3 মিনিট এই সব কটা দিয়ে যে মিশ্রণটা তৈরি হলো সেটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। এই মেল্টেড বাটার আর ভ্যানিলা এসেন্স এই দুটো মেশানোতেই ঘর যেন এখনই কেকের গন্ধে মোমো করছে। এরপরে একটা চালনি নিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন ওই যে আগের মেজারিং কাপ, সেই মেজারিং কাপেরই 2 কাপ মতন ময়দা। এরপরে 25 গ্রাম মতন আমুল দুধ। চাইলে আপনারা যে 5 টাকার দুধের প্যাকেট বাজার থেকে কিনতে পাওয়া যায় সেই 2টো প্যাকেট দুধও দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। এবার এই সবকটা উপকরণকে ভালোভাবে চেলে নেবেন। বাড়িতে কিন্তু কোনো দারচিনি গুঁড়ো ছিল না, আর এই রকম কেক একটু দারচিনি গুঁড়ো দিলে খুব ভালো লাগে। সেই কারণেই আমি একটা দারচিনির যে কাঠগুলো আমাদের মশলার পাতির মধ্যে দেখতে পাবেনই আপনারা, সে একটা কাঠ নিয়ে নেবেন। দিয়ে এরকম যে আদা ঘষনি আছে তার উপর ঘষে দিলেও কিন্তু ভালোই গুঁড়ো হয়ে যাবে। জানেন, আমিও আপনার মতন অনেক ভিডিওতেই শুনেছি মাত্র 2টো উপকরণ দিয়ে কেক তৈরি করা যায়, কিন্তু সত্যি কথা বলতে কেক তৈরি করার জন্য অনেক উপকরণ লাগে এবং অনেক সরঞ্জাম লাগে। কিন্তু হ্যাঁ, এত উপকরণ নিয়ে যদি হাতের কাছে বসে কেক তৈরি করতে যাই তাহলে হয়তো আর কেকটা তৈরি করার ইচ্ছাই আর থাকবে না। সেই কারণেই একেবারে ঘরোয়া পদ্ধতিতে যতটা সহজে করা যায় সেভাবেই কিন্তু কেক তৈরি করার চেষ্টা করেছি। প্লাম কেকে কিন্তু এলাচ গুঁড়ো খুব সুন্দর লাগে, কিন্তু আমি আজকের এই কেকটার মধ্যে কোনো এলাচ গুঁড়ো দিইনি। এরপরে এই সমস্ত উপকরণকে 3 থেকে 4 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমরা আধ ঘন্টা আগে যে টুটি ফুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেব। এই টুটি ফুটিটা দিয়েও আমাদের মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নেবেন, তা না হলে টুটি ফুটিটা একই জায়গায় থেকে যাবে আর সব জায়গায় কেকে ছড়াবে না। সেই কারণে এটা বলা। কি ভালো লাগছে না দেখতে, এত সুন্দর কালারটা এসেছে। আপনারা চাইলে বাজার থেকে অন্যান্য অরেঞ্জ জুসের মধ্যেও কিন্তু একই রকমভাবে এই টুটি ফুটিটাকে ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা রিয়েল অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুর রসে কিন্তু এটা ভেজাবেন, সেটা খেতে খুব ভালো হয়। এরপরে যে আমন্ড, কাজু আর কিশমিশটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে ভালো করে স্প্রেড করে দেবো। এই সমস্ত উপকরণকে 2 থেকে 3 মিনিট হালকা হাতে নাড়িয়ে নেওয়ার পরে যদি আপনাদের মনে হয়ে থাকে কেক বাটারটা শক্ত হয়েছে, একদম চিন্তা করবেন না। এর পরের স্টেপে গেলে কিন্তু আপনাদের কেক ব্যাটারটা ঠিকঠাক হয়ে যাবে।
প্লাম কেকের ক্ষেত্রে কিন্তু এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। প্লাম কেকের ভেতরে যে গাঢ় কালারটা আসে, ডার্ক ব্রাউন যে কালারটা, সেটা কিন্তু আনতে গেলেই এই স্টেপটাকে ঠিকঠাকভাবে ফলো করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, ভালো করে দেখুন আমি কিভাবে এই যে সুগার ক্যারামেলটা তৈরি করছি। আমি এখানে 1 কাপ মতো চিনি নিয়েছিলাম, কিন্তু আপনারা হাফ কাপ মতো নিয়ে নেবেন, কারণ আমি এই সুগার ক্যারামেলটা অন্য ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে দিয়ে সুগারটাকে কিন্তু ভালো করে কড়াইয়ের ওপরে ছড়িয়ে দেবেন। কিন্তু হ্যাঁ, যতক্ষণ না সুগারটা নিজে থেকে মেল্টেড হওয়া শুরু হচ্ছে ততক্ষণ কিন্তু একদম চিনিতে হাত দেবেন না, বা চামচ দিয়ে কিন্তু একদম নাড়ানাড়ি করবেন না। পাচ্ছেন আস্তে আস্তে কেমন সুগারটা নিজে থেকে মেল্ট হওয়া শুরু করে দিয়েছে। এভাবেই যখন সুগারটা আস্তে আস্তে মেল্ট হবে, যখন দেখবেন অনেকটা মেল্ট হয়ে গিয়েছে, তখন চামচ দিয়ে ভালো করে সুগারটাকে নাড়তে হবে। আর এই মুহূর্তে কিন্তু জল একদম ব্যবহার করবেন না। দেখছেন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। এইটা যখন গাঢ় হবে, আপনারা কিন্তু কখনোই গ্যাসের ফ্লেম হাই করবেন না বা মিডিয়ামও করবেন না, একেবারে লো ফ্লেমে কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা করতে দিতে হবে। একটু ধৈর্য নিয়ে করবেন, জিনিসটা ভালো হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর দেখবেন একটা সুন্দর কালার চলে এসেছে। এই যে এই অবস্থাতেও কিন্তু জল দেওয়া যাবে না, এই কালারটাকে কিন্তু আরেকটু ডার্ক করতে হবে। আরেকটু ডার্ক করলে তখন কিন্তু আমরা এর মধ্যে আস্তে আস্তে জল দেব। দেখছেন একেবারে কিন্তু পাতলা হয়ে গেছে, চিনির কিন্তু কোনো দানা আর নেই। এভাবে আরও 2 থেকে 3 মিনিট এই সুগার সিরাপটাকে ফুটিয়ে নিলে কালারটা দেখবেন এরকম ডার্ক ব্রাউন চলে এসেছে, আর পাশ দিয়ে একটা ফেনা ফেনা দেখতে পাচ্ছেন। এই ফেনাটা যখন হবে, এবার বুঝতে পারবেন যে আপনাদের পাঁচটা কিন্তু প্রায় শেষের দিকে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দেবেন, আর নিয়ে নেবেন 1 কাপ মতন জল। কিন্তু সাবধান, প্রচণ্ড জোরে ছিটকায়, তাই একদম সাবধানে কিন্তু কাজটা করতে হবে। যদি পাশে কোনো বাচ্চা থেকে থাকে আমাদের বাড়ির মতন, তাকে সরিয়ে দিয়ে কাজটা অবশ্যই করবেন। আপনি যদি হাফ কাপ চিনি ব্যবহার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটাও কিন্তু হাফ কাপই হবে, তাহলে কিন্তু এই সুগার সিরাপটা খুব ভালো হবে। চলুন তাহলে ওদিকে আমাদের সুগার সিরাপটা ঠান্ডা হোক, ততক্ষণে আমাদের কেক টিনটাকে আমরা রেডি করে নিই। বাড়িতে যদি কেক টিন না থেকে থাকে, তাহলে আমার মতন এরকম ছোট কোনো অ্যালুমিনিয়ামের পাত্রতে প্রথমে ভালো করে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। চাইলে আপনারা বাটারও দিতে পারেন। আমার কাছে বাটার পেপার ছিল না, সেই জন্য আমি কিন্তু অয়েলটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এরপরে একটুখানি শুকনো ময়দা দিয়ে এই কেক টিনটাকে ভালো করে কোট করে নেব। এদিকে কেক টিনটাও কোট হয়ে গেছে, ওদিকে কিন্তু আমাদের সুগার সিরাপটাও ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার সুগার সিরাপটাকে আগে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। কাপ মেপে কিন্তু 1 কাপের থেকে একটু কম দিতে হবে। এই স্টেজে একটা কথা মাথায় রাখবেন, কখনোই কিন্তু এই সিরাপটা একবারে সম্পূর্ণটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, আর পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় একবারে সিরাপটা দিয়ে দেওয়ার ফলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে ময়দা মেশাতে হয়, জিনিসটা কিন্তু ভালো থাকে না। তাই জন্য অল্প অল্প করে মেশাতে থাকলে আপনি নিজেও বুঝতে পারবেন ব্যাটারটা কতটা ঠিক রয়েছে, কতটুকু আপনাকে মেশাতে হবে। যেমন দেখুন এখানে কিন্তু পুরো সিরাপের জলটা আমার লাগেনি, একটু কিন্তু রয়ে গেছে, তার আগে কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছিল। ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবার কিন্তু দিতে হবে 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ খাবার সোডা। এই দুটো লাস্টে দিতে হবে, তার কারণ একটাই, যাতে জিনিসটা ভালো করে ফোলে। আপনারা যদি এটা আগে দিয়ে দেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট একদম পাবেন না। আর এটা দিয়েও কিন্তু খুব একটা নাড়াচাড়া করবেন না, 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলেই যথেষ্ট। তারপরেই আমরা চলে যাব আমাদের যেটার মধ্যে আমরা কেকটাকে প্রস্তুত করব, অর্থাৎ একটা হাঁড়ি নিয়েছিলাম, সেই হাঁড়িটাকে প্রিহিট করতে। এই সময় দেখার বিষয় একটা, আপনাদের যেন কেকের ব্যাটারের থিকনেসটা আমার এই কেকের ব্যাটারের মতনই হয়। এর থেকে বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু জিনিসটা ফুলবে না, আবার গাঢ় হয়ে গেলেও প্রচণ্ড শক্ত হয়ে যাবে। আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, তার ওপরে কিন্তু আমি কেকটাকে ব্রেক করব। আর ব্রেক করার আগে 10 মিনিট এটাকে প্রিহিট করে নেবেন, তাহলে জিনিসটা আরও ভালো হবে। এরপর কেক টিনেটার মধ্যে কেক ব্যাটারটাকে কিন্তু আমরা ভালোভাবে দিয়ে দেব, কিন্তু অবশ্যই ভর্তি করে দেবেন না, কিছুটা জায়গা ছেড়ে তারপর কিন্তু ব্যাটারটাকে ভর্তি করবেন।
কেক টিনের মধ্যে ব্যাটারটা ভরা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু কেক টিনটাকে এরকম ড্যাব ড্যাব করে নেবেন, তাহলে ভেতরে থাকা বাবলসগুলো বেরিয়ে আসবে, কেকটা খুব সুন্দর ফুলবে। এরপরে কেক টিনটাকে আমরা যে পাত্রটাকে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম তার মধ্যে বসিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোনো রকমভাবে ডেকোরেশন করার দরকার নেই, কারণ যদি টুটি ফুটি বা বাদাম দিয়েও থাকেন সেটাও কিন্তু কেকের মধ্যেই চলে যাবে। সেই কারণে এখন দেওয়ার দরকার নেই। আধ ঘন্টা বাদে হাঁড়ির ঢাকনাটা খুলে তার ওপর দিয়ে কিন্তু একটু সামান্য টুটি ফুটি, একটু কাজু বাদাম আমন্ড ছিটিয়ে দেবেন, দেখতে খুব সুন্দর লাগবে। এই স্টেজে কিন্তু একটা বিষয় মাথায় রাখার আছে, ফ্লেমটা হবে একদম লোতে। সেকেন্ড হচ্ছে হাঁড়ির ঢাকনা আধ ঘন্টার আগে একদম খুলবেন না, তাহলে কিন্তু চারিদিক দিয়ে কেকটা ফুললেও মাঝখানটায় চুপসে যাবে। সেই জন্যই বলছি একদম আধ ঘন্টা নাগাদ খুলে একটু গার্নিশ করে আবার ঢাকা দিয়ে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। তারপরে কিন্তু চেক করে নেবেন। আমিও চেক করে নিয়েছি, আমার কেকটা কিন্তু ইভেনলি কুক হয়েছে। আর কি সুন্দর দেখতে লাগছে না। কেকের যে এক্সট্রা ব্যাটারটা আমার বেঁচে ছিল সেটা কিন্তু আমি ছোট ছোট বাটির মধ্যেও দিয়ে দিয়েছিলাম। বাটি কেকগুলো দেখতে কি ভালো লাগছে না, খেতেও বেশ সুন্দর হয়েছিল। আপনারাও চাইলে দিতে পারেন। আর ওপর দিয়ে একটু চিনির গুঁড়োও ছিটিয়ে দিয়েছিলাম, দেখতেও ভালো লাগছিল, খেতেও। একটা ছুরি দিয়ে সাইডটা ভালো করে কেটে এরকম একটা আলাদা প্লেট নিয়ে উল্টে দেবেন, তাহলেই দেখবেন কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। যদি আপনার কেকটাও চারিদিক দিয়ে ইভেনলি বেক হয়ে থাকে তাহলে কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসবে। এদিকে দেখুন মাম্মাম চলে এসছে তার শান্তা দাদুকে নিয়ে পালাবে বলে। নিয়ে যাক, আর কি করা যাবে, ওর জন্যই তো এত কিছু আয়োজন। দেখুন আমার কেকটা একবারেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। এতটা ভালোভাবে যে বেরোবে সত্যি কথা বলতে আমিও হয়তো আশা করিনি। কি এখনও আপনারা বলবেন কেক বানানোটা বড্ড শক্ত? একদমই নয়, একদিন একবার ট্রাই করুন, দেখবেন পরের বার খুব ইজি হয়ে যাবে। ছোট কেকটা এত নরম হয়েছে যে তুলতে গিয়ে ভেঙে যাচ্ছিল, ভেতরটা এত স্পঞ্জি হয়েছে সেটা এবার আপনাদের কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন। চলুন এবার কেকটাকে সুন্দর করে কেটে আপনাদের দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, আর ভেতরটাও কিন্তু একেবারে স্পঞ্জি হয়েছে। এরকম কেক বাড়িতে বসে বানিয়ে নিতে গেলে আমার ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আশা করব আপনাদের কেকটাও এতটাই সুন্দর হবে। আর কারা কারা আমার এই রেসিপিটা ফলো করলেন এবং বাড়িতেই বানিয়ে ফেললেন কেক, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।